হ্যালো ফ্রেন্ডস, এই বছরের সর্বশেষ চিন্তাশীল ভ্লগে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি চিন্তা করে দেখলাম চিন্তাশীল ভ্লগের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, মিউজিকের পরিমাণ কম হয়ে যাচ্ছে। কিন্তু আমি মিউজিশিয়ান মানুষ, উল্টোটা করা উচিত। মিউজিক রিলেটেড সেগমেন্ট বেশি বেশি রাখা উচিত। তো তাই ভাবলাম জ্ঞানের কপচাকুপচি যথেষ্ট হয়েছে এই বছরের জন্য। সো জ্ঞানের কপচাকুপচি বন্ধ করে দেব, লাস্ট একটা এপিসোড করব। তো আজকের এই লাস্ট এপিসোডটা আমি করতে চাচ্ছি আমার ছোট বন্ধুদের জন্য, যারা ক্লাস 9-এ পড়েন, 10-এ পড়েন। তাদেরকে আমি আসলে আমার বন্ধু মনে করি, তাদেরকে আমি খুব পছন্দ করি। সব জেনারেশনেরই কিছু ভুল ত্রুটি থাকে, কিছু দোষ ত্রুটি থাকে, ঠিক আছে, কিছু বেয়াদবি বেত্তমিজি থাকে। 90 দশকে যারা 9-10-এ পড়তো তারা যে বেয়াদবি বেত্তমিজি করতো না তা না। এখন যারা 9-10-এ যারা পড়ছেন তাদেরও দোষ ত্রুটি রয়েছে, ভালো দিকও রয়েছে। দোষে গুণে মিলিয়েই তো আসলে মানুষ। তো সেভাবেই আর আমার যে তালাত স্টোরিজ 5629 ইউটিউব চ্যানেলটা আছে, ওখানে আমি বেশ কয়েকবার নিজেকে স্কুল বয় তালাত বলেছি। ওটার বিভিন্ন ভিডিওতে আমি ব্যাখ্যাও দিয়েছি, একাধিক ভিডিও ওখানে করেছি। সেখানে আমি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক বলার চেষ্টা করেছি যে আমি স্কুল বয় নিজেকে কেন বলি। আরেকবার কুইক রিভিউ যদি দিতে চাই তাহলে তাড়াতাড়ি একটু দিয়ে দিই। আমার স্কুল জীবনটা, মাই ফ্রেন্ডস, আমার 9-10 পড়ুয়া ভিউয়ার যদি কেউ থেকে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আসলে নিজেকে স্কুল বয় তালাত বললেও আমার কন্টেন্টগুলো ইউটিউবে একটু 18+ থাকে সব সময়, সেটা আমি স্বীকার করব। একেবারে ক্লাস 9-10-এ পড়া যেই ছেলেটা, তার জীবনের সমস্যা বা তার পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সেস এইগুলোরকে সাপোর্ট করে কথাবার্তা বলা, এগুলো আসলে কমই করেছি আমি, করা হয়ে ওঠেনি। তো সেই জন্য স্পেশালি তোমাদের জন্যই আজকে এই ভিডিওতে এসেছি। কথাবার্তা একটু অগোছালো হচ্ছে, স্ক্রিপ্টেড কিছু তো নয়, আমি তো স্ক্রিপ্টেড ভিডিও করি না। একটা অন দ্য ফ্লোতে কথা বলি, কথা বলা শেষ হলে টুক করে অফ বাটনটা দিয়ে ভিডিও অফ করে দিই, তারপর আপলোড করি জিনিসটা। তো আমার সেরকম 9-10 পড়ুয়া স্কুলের বন্ধুরা, 9 আর 10কেই করছি, আমি ফোকাস করছি, কারণ এর নিচে আর কাউকে ফোকাস করতে চাই না, একটু বেশি ছোট হয়ে যায়। আর কেউ যদি হৃদয়ের দিক থেকে তরুণ থেকে থাকেন, মনে করেন যে আমিও তো ক্লাস 10-এই পড়ি, আসলে এরকম মানুষ কি নেই? অনেক মানুষ আছেন আমাদের দেশে। তো তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই। যারা দিনরাত 24 ঘন্টা নিজেকে ক্লাস 10-এর একজন স্টুডেন্ট হিসেবেই মনে করেন প্রতিনিয়ত, কিন্তু সমাজের চাপে হয়তো বলতে পারেন না। সমাজের চাপে তো আমাদেরকে অনেক রকম বেশ ধরতে হয়, রূপ ধরতে হয়, জয়সা দেশ ওয়সা ভেষ। কিন্তু হৃদয়ে অনেকে টিনেজ, অনেকে ক্লাস 9-10। তো সেই রকম কেউ যদি থেকে থাকেন তাকেও আমি বলছি আমার এই ভিডিওতে আপনি জয়েন করতে পারেন। কিন্তু ম্যাচিউরড কথাবার্তা অতটা হবে না আজকে, কারণ যেহেতু ছোটদের জন্য। আমার ছোট বন্ধু ক্লাস 9-10-এর ছেলেদেরকে বলছি, এখানে আমি আসলে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা শেয়ার করে তারপর এই ভিডিওর জিস্টে
আসবো এবং মোরাল অফ দ্য স্টোরি আমি তারপরে বলবো। তোমরা বন্ধুরা তোমাদের কোনো বন্ধুকে বা সহপাঠীকে কখনো অবহেলা করবে না। আমরা অনেক সময় অনেককে শুধু বাহ্যিক ব্যাপারটা দেখে আন্ডার এস্টিমেট করি, যে ও তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছে না, ও তো তেমন করিতকর্মা ধরনের ছেলে নয়, ওর তো বইপত্র ছাড়া অন্য বিষয়াদিতে তার পার্টিসিপেশন কম, পার্টিসিপেশনের কোনো রেকর্ডস নেই, ও যে ওভারঅল একটা স্মার্ট ছেলে সেইটারও কোনো অতীত ইতিহাস বা রেকর্ডস নেই। সো তোমরা বন্ধুরা যখন কোনো পার্টির আয়োজন করো বা একসাথে মিলে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের চিন্তা ভাবনা করো বা যে কোনো কিছু করো, অনেক সময় তোমাদের মনে এইরকম জিনিসটাই কাজ করে যে বেশি ফোকাসড, যে বেশি লাউড বা ভোকাল, যে সেই ছেলেটাকেই আমরা সুযোগটা দেই আসলে। যে ঠিক যোগ্যতার প্রমাণটা রাখতে পারেনি বা অত বেশি লাউড না, অত বেশি সুন্দর করে কথা বলতে পারে না, থাক ওকে নেব না আমাদের দলে, ওকে একটা সাইড করে দেই আমরা। এইসব মেন্টালিটি থাকে অল্প বয়সে। 90 দশকে যারা 9-10-এ পড়তাম তাদের মধ্যেও ছিল এটা, বয়সের দোষে এগুলো থাকে। তো আমি তোমাদের বন্ধু হিসেবে একটু শুধরে দেবার জন্য আজকে এসেছি। অনেক সময় বাইরেটা দেখে আসলে বিচার করা উচিত না। আমার জীবনের খুব দুঃখের একটা অভিজ্ঞতা বলি। ক্লাস 10-এ আমাদের ক্লাস শেষ হয়ে যাবার ঠিক আগে দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো কিছু ছেলে মেয়েরা মিলে। চাঁদা তোলা হলো স্কুল থেকে এবং আমাদের চাওয়াটা ছিল ব্যান্ড সঙ্গীত হবে, রক মিউজিক হবে স্কুলে। স্কুলে কেউ কেউ গিটার বাজাতে পারতো, কেউ কেউ ভালো গান গাইতে পারতো, তাদের সবাইকে নিয়ে একটা মিউজিকের সেগমেন্ট থাকবে, এটা হবে একেবারে শেষের দিকে। তো সেখানে নাম দিতে বলা হলো কিন্তু, যে কারা গান গাইতে পারো। তো সেখানে আমি নাম দিলাম, আমারও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তারা সাজেস্ট করলো তালাত তুমি নাম দাও, কারণ গান নিয়ে তোমাকে আমরা ব্যক্তিগতভাবে যারা চিনি তারা দেখছি তুমি ভোকাল হওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, রেগুলার স্কুলে এসো এগুলোর গল্পই করো, প্র্যাকটিস তুমি যথেষ্ট করছো বাসায় বোঝা যায়। তো আমিও উৎসাহিত হয়ে আমি নামটা দিলাম। কিন্তু এই মিউজিকের ব্যাপারটায় ম্যানেজিং কমিটি যারা ছিল, ম্যানেজিং কমিটি মানে সিনিয়র কেউ না, স্যাররা কেউ না, আমার বয়সী যারা ছিল 9-10-এ যখন পড়তো কতিপয় ছেলেরা, কোনো মেয়ে এটাতে সংযুক্ত ছিল না, ছেলেরাই ছিল। তো ওরা অডিশন হবার কথা ছিল, যে রিহার্সাল হবে, অডিশন হবে, কারণ একটা সেট আপ তৈরি হয়ে গিয়েছিল যে গিটার একজন ভালো বাজাতে পারে, সে বাইরে তার কিছু বন্ধু বান্ধব আছে, তারা তাদেরকে সে নিয়ে আসবে এবং এই সেগমেন্টটায় কেউ বেস গিটারে সহযোগিতা করবে, কেউ ড্রামসে সহযোগিতা করবে, কেউ কিবোর্ডে সহযোগিতা করবে। তো এভাবে সেট আপটা থাকলে তখন মাইক্রোফোন মুখে নিয়ে কারো হয়তো গাইতে সুবিধাটা হবে। যেই ছেলেটা এই আয়োজনগুলো করেছিল সে নিজে তো ভালো গান গাইতে পারেই এবং তার সাথে আরেকজন ছিল ফ্রি হ্যান্ড ভোকালিস্ট। আমি কারো নাম প্রকাশ করতে চাইছি না আমার এই ভিডিওতে, স্কুলটার নামও আমি আর বলতে চাচ্ছি না আজকের ভিডিওতে, কারণ আমি কোন স্কুলে পড়েছি এটা পূর্ববর্তী অনেক ভিডিওতে আমি একাধিকবার বলেছি, আজকে আর নাম নিতে চাইছি না। তো এখানে আমাকে অডিশন থেকে বাদ দিয়ে দেওয়া হলো, যদিও এটা কথা ছিল না, আমাকে অডিশনে ডাকাই হলো না, ওরা নিজেরা রিহার্সাল করলো। আর ভোকাল হিসেবে পুরো স্কুল থেকে কেউ সাহসও করেনি ব্যান্ড ভোকালিস্ট হিসেবে। অনেকে নজরুল গীতি পারতো, রবীন্দ্রসঙ্গীত পারতো, কিন্তু সেইগুলোর যেহেতু কোনো সেগমেন্ট ছিল না সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে, তো ওরা কেউ নাম আর দেয়নি, কারণ ওদের স্লটও ছিল না। ব্যান্ড সঙ্গীতের জন্যই জায়গা ছিল, রক মিউজিকের জন্য জায়গা ছিল, সেটাতে তালাত
নাম দিয়েছিল। সেখানে আমাকে অডিশনেই ডাকা হলো না, এবং পরবর্তীতে নানা রকম ছল চাতুরি করে আমি স্টেজে উঠে যে গান করব, আমি বিকল্প ব্যবস্থা করেছিলাম আসিফ এলাহি নামের আমার আরেকটা সমবয়সী বন্ধুর সহযোগিতায়। বিকল্প মিউজিশিয়ানের ব্যবস্থা হয়েছিল, তারাও আমার বয়সী। বাইরে থেকে তাদেরকে বলা হয়েছিল, ওরা বলেছিল ঠিক আছে, এভাবে ষড়যন্ত্র করে তালাতের নাম যেহেতু বাদ দেওয়া হয়েছে, আমরা একটা পয়সা নিব না, আমরা শুধু আমাদের পাবলিসিটির জন্য, ওদের তখন অ্যালবাম আছে মার্কেটে, তা আমরা আমাদের পাবলিসিটির জন্য যাতায়াত ভাড়াও দিতে হবে না, আমরা পয়সাওয়ালা ঘরের ছেলে, আমরা তালাতকে সহযোগিতা করার জন্য আর নিজেদের একটু পাবলিসিটির জন্য কিছু গান বাজিয়ে চলে আসব। তো সেইটাও করতে দেয়া হয়নি, সেখানেও একটা রাজনীতির গুটি খেলা হয়েছিল, সেই ব্যান্ডটাকে আর শেষ পর্যায়ে উঠতে দেয়া হয়নি। তো সেই বাহুল্য আলোচনায় আমি যাব না, আমি শুধু ফোকাস করব মাই ফ্রেন্ডস একটা জায়গাতে, তালাতকে কেন বাদ দেওয়া হলো এটা নিয়ে যথেষ্ট হইচই পরবর্তীতে আমি করেছি। সাংস্কৃতিক সন্ধ্যাটা শেষ হয়ে যাবার পরে ক্লাসের মধ্যে আমি দেখলাম মাই ফ্রেন্ডস দুটো অংশে বিভক্ত হলো। একটা অংশ আমার সাপোর্টে কথা বলছে আর আরেকটা অংশ যুক্তি দেখাচ্ছে। তারা একটা লজিক দেখাতে লাগলো যে তুমি প্র্যাকটিস করেছো, তোমাকে যে নেয়নি ঠিক আছে, তুমি প্র্যাকটিস করেছো কিসের সাথে, তুমি কি কোনো ব্যান্ডের সাথে সংযুক্ত ছিলে, তোমার এলাকায় কি ব্যান্ড দল আছে? আমি বলেছি না, নেই। তো তুমি কিসের সাথে রিহার্সাল করেছো? ক্যাসেটের সাথে। তো আমি সত্য কথাই বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমি এক ক্যাসেটের সাথে আর কেউ যদি অ্যাকোস্টিক গিটার কখনো বাজিয়েছে তার সাথে রিহার্সাল করেছি, এইটুকুই। তো সেই দলের ছেলেপেলেরা বলতে লাগলো যে তুমি লাইভ মিউজিকের সাথে লাইভ ড্রামিং, লাইভ গিটার প্লেয়িং, একটা লাইভ যে সেট আপ সেটা তো অন্যরকম, সেটার সাথে তুমি গাইতে গিয়ে কি তাল লয় সুর ঠিক রাখতে পারবে? বা তাল লয় সুর ঠিক রাখতে পারতে? যদি না পারতে, যদি এমব্যারেন্স সিচুয়েশন হতো তুমি মঞ্চে ওঠার পর, এই ধরনের লজিক যারা দেখালো তাদের কাছে মনে হচ্ছিল তাদের লজিকটা ঠিক, কিন্তু মাই ফ্রেন্ডস এই লজিকটা কিন্তু ঠিক না। তাল লয় সুরের জ্ঞান বা মেট্রোনমের জ্ঞান, যেটা তোমরা যারা মেট্রোনম বোঝো না, হোয়াট ইজ মেট্রোনম লিখে ইউটিউবে একটু সার্চ দিলেই পাবে জিনিসটা। তো মেট্রোনমের সেন্স একটা মিউজিশিয়ান কিন্তু জন্মগত নিয়ে আসে, যার ভেতরে মেট্রোনমের সেন্স নাই সে যত চমৎকার কণ্ঠের অধিকারী হোক, যত গায়ে শক্তি থাকুক, সে কোনো দিন মিউজিশিয়ান হতে পারবে না। তালের জ্ঞান, লয়ের জ্ঞান, সুরের জ্ঞান এবং মেট্রোনমের জ্ঞান, অর্থাৎ মিটারটা, গতিটা, বাদ্যযন্ত্রের গতিটা কতটুকু পরিমাণে যাচ্ছে, বিপিএম, বিট পার মিনিট, এটাই হচ্ছে মেট্রোনম। তো মেট্রোনমের সেন্স আমার গড গিফটেড ভাবে ছিল, কিন্তু আমি ছোট ছিলাম, এত যুক্তির পিন পয়েন্ট বসিয়ে বসিয়ে এখন যেভাবে কথা বলতে পারছি ভিডিওতে, তখন আমি চুপ করে গেছি, কিছুই বলতে পারিনি, কথা গলার কাছে এসে আটকে গিয়েছে। তারা, আমি যেহেতু যুক্তি দিয়ে বোঝাতে পারিনি, তারা তাদের লজিকটাকেই ঠিক মনে করেছে এবং ঈর্ষার বশবর্তী হয়ে যারা আমাকে, ওই ব্যান্ডের যারা আমাকে অডিশন থেকে বাদ দিয়েছিল, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা তখন সহজ হয়ে গেছে যে এই যে দেখেছো, তালাত নীরব, কিছু বলে না, তোমাদের এই যুক্তি সে খণ্ডন করতে পারে নাই। কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যায় ছিল আসলে, কারণ মেট্রোনমের সেন্স একটা লাইভ মিউজিকে যা, একটা ক্যাসেটের মিউজিকেও তা, বা একটা ইউটিউবে যে গান পাওয়া যায় সেটাতেও তা। 19-20 হেরফের হয় যদি, সাপোজ একটা গান 140 টেম্পোতে আছে অরিজিনাল অ্যালবামে, সেটা স্টেজে যদি কোনো ব্যান্ড করতে চায়, বা বন্ধুরা তোমরা যদি করতে চাও, তোমরা হয়তো নিজেদের সুবিধার জন্য সেটাকে কমিয়ে নিলে, 140 থেকে 120 বিপিএমে সেটাকে আনলে, স্পিডটাকে কমালে, গতিটাকে কমালে, তো সেটা তো এমন মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কোনো ব্যাপার না যে একটা ভোকালিস্ট
একটা ভোকালিস্ট, আমি মনে করি যে ব্যান্ড ভোকালিস্ট সে একজন পরিপূর্ণ মিউজিশিয়ানও, কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বাজনাকে সে ভালোবেসেই ব্যান্ড ভোকালিস্ট হতে আসে, সে আধুনিক গান করতে ব্যান্ডে আসে না। একটা রক মিউজিশিয়ানের কথা বলছি, একটা রক ভোকালিস্ট, একটা সেমি রক ভোকালিস্ট বা একটা ব্যান্ড ফরম্যাট ভোকালিস্টের কথা বলছি। সমস্ত ইনস্ট্রুমেন্টই কিন্তু তার ব্রেনের মধ্যে কাজ করতে থাকে, যদিও সে কাজটা করে শুধু গাবার কণ্ঠের। তো গতি যদি কমে যায়, স্বাভাবিকভাবে তালিটা তো এক হাতে বাজে না, দুই হাতে বাজাতে হয়। ওইখান থেকে প্রত্যেকবার তোমার দিকে একটা হাত আসছে, যতটুকু গতিতে আসছে তুমি কিন্তু সেই ততটুকু গতিতেই সেটার সাথে তালিটা দিয়ে তালটা মেলাবে। একসময় যখন খেয়াল করবে গতিটা কমে যাচ্ছে, যে ওই পাশ থেকে তালি মারছে সে হাতটা অপেক্ষাকৃত কম গতিতে তোমার দিকে দিচ্ছে, তোমার কিন্তু এইটুকু কমন সেন্স, তুমিও তখন কম গতিতেই হাতটা তার সাথে মেলাবে, তালিটা যেন গতিতে বাজে। তো এগুলো তো খুবই কমন একটা ফ্যাক্ট। কিন্তু স্কুল ভর্তি সবাই তো আর মিউজিশিয়ান ছিল না যে আমার পাশে অ্যাডভোকেট হয়ে একেবারে দাঁড়াবে, উকিল হয়ে একেবারে দাঁড়াবে কেউ। আমার সাপোর্টে যারা ছিল তারা আনফর্চুনেটলি, ইভেন আসিফ এলাহি সহ বন্ধুটা, আনফর্চুনেটলি কেউই মিউজিশিয়ান ছিল না। একজন যদি মিউজিশিয়ান হতো আমি বড় একটা ফাইট সেই দিন দিতে পারতাম, কিন্তু এরা কেউই মিউজিশিয়ান ছিল না, বিট পার মিনিট বা মেট্রোনোমের জ্ঞান এদের কারোই ছিল না। এই কারণে এই যুক্তিটা দিয়ে আমাকে ডাউন করা হয়। আর ক্লাসের অর্ধেক ছেলে মেয়ে সেখানে বলে যে না, এটা জাজমেন্টই করা হয়েছে, তালা যদি স্টেজে গিয়ে পরে বিপিএম মেলাতে না পারতো, বেতালা করে দিত, তাহলে তো আরও বদনামের শিকার হতো। ব্যাপারটা কিন্তু ওভাবেই প্রকাশ পেল যে আমার তালাত মিউজিশিয়ান বা ভোকালিস্ট, কিন্তু যথেষ্ট তাল লয় সুর জ্ঞান তার নেই বিধায় তাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু কথাটা আসলে সত্য ছিল না। এইটা তাহলে সমাধানটা কি ছিল? আমাকে যদি অডিশনে ডাকা হতো মাই ফ্রেন্ডস, আমাকে যদি গাইতে সুযোগটা দেয়া হতো, সেইখানে যদি আমি ফেল মারতাম, সেখানে যদি আমি বিট পার মিনিট বা মেট্রোনমটাকে মেলাতে না পারতাম, ব্যর্থ হতাম, তখন ডিসিশনটা নিলে সুন্দর হতো। আমি যদি ব্যর্থ হতাম, আমাকে সুন্দর ভাষায় বুঝিয়ে বললে মানুষ বুঝবে না কেন? আমাকে সুন্দর ভাষায় বুঝিয়ে কিন্তু বলা হতো যে এইভাবে করো না ভাইয়া, স্টেজে উঠে তোমার মান সম্মান যাবে, তোমার বিট পার মিনিটের সেন্স আরও ঠিকঠাক করো, জীবনে গান গাবার অনেক সুযোগ পাবে। কিন্তু এই প্রস্তুতি সহ তোমাকে আমরা নিতে পারছি না স্টেজে বলে দিলে যে কেউ মেনে নিত বা আমিও মেনে নিতাম। কিন্তু শুধুমাত্র বাইরে থেকে দেখা ধারণার বশবর্তী হয়ে ওই যে মোটা মোটা রেড আন্ডারলাইনগুলোই তারা দেখেছে যে তালার তো কোনো ব্যান্ড লাইন আপের সাথে কাজ করে না কখনো, সে তো শুধু বাসায় ক্যাসেট শুনে শুনে, অ্যালবাম শুনে শুনে গান করে অভ্যস্ত। আমাদের সোসাইটিতে এই প্রবণতাটা আছে, বাইরের মোটা দাগের ব্যাপারগুলো আমরা খুব বেশি দেখি, সেটা দিয়ে একজনের ব্যাপারে ডিসিশন নিয়ে ফেলি। তো আমার ছোট্ট বন্ধুরা, আমার গল্প তো না, নিজের বাস্তব জীবনের ইনসিডেন্ট, বাস্তব কাহিনী। স্কুল লাইফের 1996-এর ক্লাস 10-এ পড়ি যখন, তো অনেক কষ্ট পেয়েছিলাম আমি জীবনে। সেই কষ্টের আগুনে জ্বলেই আমি আসলে ডিসিশন নিয়েছিলাম, আমি ভাত খাই বা না খাই আমি গায়ক হব, গান আমাকে গাইতে হবে। তো তোমাদেরকে আজকে জিস্ট যেটা বলতে চাই বা উপদেশ যেটা দিতে চাই, বড় ভাইয়া বলো, আঙ্কেল বলো বা যাই বলো বা একজন বন্ধুই বলো, মানুষকে একটা অডিশনের ব্যবস্থা অন্তত করো, মানুষকে নিজের যোগ্যতাটা প্রমাণের একটা সুযোগ অন্তত লাইভ পারফরমেন্সের মাধ্যমে দিও। শুধু বাহিরে থেকে একটা মানুষকে দেখে শুনে ধারণা করে সেই মানুষটাকে বাতিল করে দিও না কোনো সেগমেন্ট থেকে। তো এটাই ছিল আমার চিন্তাশীল ভ্লগ আজকে। আজানের বিরতি নেবার সময় হয়েছে, চলি বন্ধুরা, তালাত রহমান, পরে আবার দেখা করব। ভালো থেকো সবাই।